কূটনৈতিক এলাকায় শক্তিশালী আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৮০, আহত ৩৫০। দায় স্বীকার করেনি কেউ। এবার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা যুক্তরাষ্ট্রের। উত্তর কোরীয় হুমকি মোকাবিলায় সক্ষমতা জানান দিতে এই পদক্ষেপ জানালো পেন্টাগন। এবং সিরিয়ার রাকায় কুর্দি যোদ্ধাদের মার্কিন অস্ত্র সরবরাহ শুরু। ভূমধ্য সাগর থেকে পালমিরায় আইএস অবস্থানে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। আফগানিস্তানের কাবুলে কূটনৈতিক এলাকায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৮০ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো কারো পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি। এরই মধ্যে হামলার তীব্র নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন আফগানি প্রেসিডেন্ট আশরাফ গানি। বুধবার সকালে আত্মঘাতী বোমায় কেঁপে ওঠে কাবুলের কূটনৈতিক পাড়া খ্যাত কঠোর নিরাপত্তা বেষ্টিত জানবাগ স্কয়ার ওয়ের আশপাশের এলাকা। শক্তিশালী এই গাড়ি বোমা বিস্ফোরণের কারণে ১০০ মিটার এলাকার মধ্যে বিভিন্ন স্থাপনার জানালা ও দরজার কাঁচ ভেঙে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এই অঞ্চলে সবসময়ই অনেক লোকজনের সমাগম থাকে। আজও অনেক মানুষ যার যার কাজে যাচ্ছিলেন। হঠাৎ বিকট একটি শব্দের পর চারিদিক ধোঁয়ায় ছেয়ে গেল। কাছে গিয়ে দেখলাম বহু মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। সবাই যার যার জীবন বাঁচাতে ব্যস্ত। ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল, দৌড়ে দূরে সরে আসি। এ ঘটনার পর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়। কূটনৈতিক এলাকায় হামলা হলেও হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বহু মানুষকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়। যারা বেঁচে আছেন তাদেরকে বাঁচাতে অনেক রক্তের প্রয়োজন। ঘটনাস্থলের কাছাকাছি বহু সরকারি ভবনের অবস্থান বলে জানায় গণমাধ্যম। জার্মান ও ভারতীয় দূতাবাসের মাঝামাঝি এলাকায় এ হামলা হয়। ভারতীয় দূতাবাস কর্মকর্তা ও কর্মীরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে জার্মান কর্তৃপক্ষ এ বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি। সম্প্রতি আফগানিস্তানে তালেবান ও আইএসের হামলা অনেক বেড়ে গেছে। গত মাসে উত্তরাঞ্চলীয় মাজারি শরীফ শহরে তালেবান জঙ্গিদের সেনা ক্যাম্পে হামলায় প্রায় ১৫০ সেনা সদস্য নিহত ও এ মাসে কাবুলে ন্যাটো বহরে আইএসের হামলায় নিহত হয় ৮ জন। এক তথ্য মতে এবছরই আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় ৮০০রও বেশি সেনা নিহত হয়েছেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। নতুন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্শাল দ্বীপপুঞ্জ থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেরবার্গ বিমান ঘাঁটি থেকে অন্য একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করা হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা জানান দিতেই এ পরীক্ষা বলে জানিয়েছে পেন্টাগন। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় উপহার আসছে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার মার্শাল দ্বীপপুঞ্জ থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে অন্য একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে তা প্রতিহত করা হয়। আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পরীক্ষাটি চালায় মার্কিন সামরিক বাহিনী। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার সফল পরীক্ষা যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো চালালো বলে জানান মার্কিন কর্মকর্তারা। এ ধরনের প্রযুক্তিও যুক্তরাষ্ট্রই প্রথম চালু করেছে বলে দাবি পেন্টাগনের। ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত এমন ১৭টি পরীক্ষা চালিয়ে ৯টিতে সফল হয়েছে মার্কিন সামরিক বাহিনী। পেন্টাগন জানায় পরীক্ষাটি অনেকদিন ধরেই করার পরিকল্পনা করা হচ্ছিল, তবে উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির কারণেই মঙ্গলবার তা চালানো হয়। এ প্রযুক্তি ছাড়াও যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে বলেও জানায় পেন্টাগন। গত সোমবার ৩ সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার আকাশপথ পেরিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে। এটি ছিল এবছর দেশটির ৯ম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। পিয়ংইয়ং এর দাবি আগের যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি ছিল আধুনিক। এর পরদিনই যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়াকে একটি কঠোর বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আন্তর্জাতিকভাবে পিয়ংইয়ংকে একঘরে করে ফেলার হুমকিও দিয়েছে ওয়াশিংটন। তবে এসবে দমে না গিয়ে উত্তর কোরীয় নেতা কিম জং উন হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের জন্য আরো বড় ধরনের উপহার নিয়ে আসছে তার দেশ। সোমবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তত্ত্বাবধানের সময় তিনি যুক্তরাষ্ট্রের উস্কানি
মোকাবিলায় আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র তৈরির নির্দেশ দেন। পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার জন্য উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়ে আসছে অনেকদিন ধরে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পরবর্তী নিষেধাজ্ঞা কবে নাগাদ আরোপ করা হবে সে বিষয়ে সমঝোতার জন্য এখন দুদেশ আলোচনা করছে বলে জানিয়েছেন জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি। আমরা বিশ্বাস করি উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে আনতে চীন কাজ করে যাচ্ছে, তবে উত্তর কোরিয়ার কার্যক্রম বদলাচ্ছে না। আমরা প্রতিদিনই কি এমন হতে দেব? নিশ্চয়ই না। কি করা হবে আশা করছি এ সপ্তাহের মধ্যেই সে বিষয়ে সমাধানে পৌঁছাতে পারবো আমরা। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন নির্বাচনের সময় তিনি জানতেন যুক্তরাষ্ট্র তার দেশে 2টি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, তবে এখন জানতে পারছেন যে অতিরিক্ত 4টি থার্ড নিক্ষেপকও এর মধ্যে মোতায়েন করা হয়েছে, যে ব্যাপারে তাকে বা জনগণকে জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের এ ধরনের কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিয়ার রাক্কায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি যোদ্ধাদের অস্ত্র সহায়তা দেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। আইএসের হাত থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে পুনরুদ্ধার করতেই এই অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে জানায় পেন্টাগন। ইদলিবের সাম্প্রতিক রাসায়নিক হামলায় আসাদ সরকারের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে প্রেসিডেন্ট আসাদের ওপর তার আস্থা রয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ভূমধ্যসাগরে মোতায়েন থাকা রুশ রণতরী ও সাবমেরিন থেকে পালমিরায় আইএস অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সিরীয় সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত অবরুদ্ধ বার্জে এলাকা থেকে বিদ্রোহী ও তাদের পরিবার পরিজন সরিয়ে নেওয়ার কাজ মঙ্গলবারও অব্যাহত ছিল। অনলাইনে প্রকাশিত ছবিতে তাদের বহনকারী গাড়ি বহরকে বার্জে ছাড়তে দেখা যায়। রাষ্ট্রীয় টেলিভিশন জানায় এদিন প্রায় 450 বিদ্রোহী সহ এলাকাটির 1000-এরও বেশি বাসিন্দাকে নিয়ে কয়েকটি বাস বার্জে থেকে বিদ্রোহী অধ্যুষিত উত্তরাঞ্চলেও ইদলিবে পৌঁছেছে। আমরা বার্জে এর অবশিষ্ট বাসিন্দাদের সবশেষ গাড়িবহরটিকে এরই মধ্যে স্বাগত জানিয়েছি। আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি যেন স্থায়ী আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয় ও চলাচলের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এই অবস্থার মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে আইএস হঠাতে জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া কুর্দি যোদ্ধাদের নতুন করে অস্ত্র সহায়তা দেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন জানায় আইএসের হাত থেকে সিরিয়ার উত্তরাঞ্চল পুনর্দখলের প্রাথমিক পদক্ষেপ হিসেবে কুর্দিদেরকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। এসব অস্ত্রের মধ্যে আছে মেশিনগান, শটগান ও বিভিন্ন ধরনের গোলাবারুদ। তুরস্কের তীব্র সমালোচনা সত্ত্বেও পূর্ব ঘোষণা অনুযায়ী কুর্দিদের এই অস্ত্র সরবরাহ শুরু করল যুক্তরাষ্ট্র। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর সিরিয়া সংকটের দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। মঙ্গলবার প্যারিসে ফরাসি পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রী জাভেস লা দ্রিয়ানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সিরিয়ায় যে কোনো মূল্যে যুদ্ধবিরতি বহাল রাখাই আমাদের প্রধান লক্ষ্য এবং আমি মনে করি রাশিয়া, তুরস্ক এবং ইরানের উদ্যোগে আস্তানা শান্তি আলোচনার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখেছে। যদিও আলোচনাকে এখনই পুরোপুরি সফল বলা যাবে না, এখনো অনেক বিষয়ে বিবদমান পক্ষগুলোর মধ্যে দ্বিমত রয়ে গেছে। আশা করছি পরবর্তী দফার আলোচনায় সেসব অনিশ্চয়তা দূর হবে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি বিশ্বাস করেন গত এপ্রিলে সিরিয়ার ইদলিবে বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলায় সিরীয় সরকারের কোনো হাত ছিল না। পশ্চিমারা হামলার দায় প্রেসিডেন্ট আসাদের ওপর চাপিয়ে দিয়ে তার ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন পুতিন। আমি মনে করি হামলার প্রকৃতি বুঝতে যে জায়গাটিতে হামলা চালানো হয়েছিল সেখানে আরো অনুসন্ধান চালানো উচিত, কিন্তু জায়গাটি বিপজ্জনক উল্লেখ করে তারা সেটি করেনি। উল্টো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট আসাদের উপর হামলার দোষ চাপাতে চাইছে। যদি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়ে থাকে তবে কেন সে স্থানে যাওয়া তাদের জন্য বিপজ্জনক হবে? এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সিরিয়ার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন পালমিরা শহরের বাইরে আইএস জঙ্গিদের লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে 4টি ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। বুধবার ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে এসব মিসাইল ছোড়া হয়, তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ায় ইয়েমেনে মানবিক বিপর্যয়। শুকনো রুটি খেয়ে রোজা রাখছেন নিম্ন আয়ের মানুষ।
যুক্তরাষ্ট্রের অরেগনে মুসলিম নারী উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে ভিন্ন ধর্মের 2 জন নিহতের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে 2টি হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া 35 বছর বয়সী জোসেফ ক্রিস্টিয়ানের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখারও অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার এই অভিযোগের শুনানিতে তাকে প্রথমবারের মতো পোর্টল্যান্ডের আদালতে হাজির করা হয়। এ সময় ক্রিস্টিয়ানা চিৎকার করে জানায়, আদালত এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখলেও স্বদেশপ্রেম থেকে সে এ কাজ করেছে। এছাড়া বাক স্বাধীনতা নয়তো মৃত্যু বলেও চিৎকার করে সে। গত শুক্রবার পোর্টল্যান্ডে কমিউটার ট্রেনে এক মুসলিম নারী উত্ত্যক্তের সময় কয়েকজন প্রতিবাদ করতে গেলে ক্রিস্টিয়ানের ছুরিকাঘাতে অন্য ধর্মের 2 জনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক মাইক ডাবকি পদত্যাগ করেছেন। মাত্র 3 মাস আগে নিয়োগ পাওয়া রিপাবলিকান দলের সাবেক এই কৌশলী কর্মকর্তা মঙ্গলবার পদত্যাগ করেন। গত 18 মে ইচ্ছাকৃতভাবেই ডাবকি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন বলে জানান হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রেইন প্রিভাস। পরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম বিদেশ সফর থেকে ফিরে আসা পর্যন্ত দায়িত্ব পালনে রাজি হন তিনি। পদত্যাগের বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন ডাবকি। তবে গণমাধ্যমের কাছে হোয়াইট হাউসের পাঠানো বার্তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন বলে জানা গেছে। ডাবকির পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার তার দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে ও পরে ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের রুশ সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তের মধ্যেই পদত্যাগ করলেন ডাবকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিরশ্ছেদ করা কমেডি ভিডিও প্রকাশ করায় যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন কৌতুকাভিনেতা ক্যাথি গ্রিফিন। সম্প্রতি মজার ছলে ট্রাম্পের ওই ভিডিও প্রকাশ করেন গ্রিফিন, যার ফটোগ্রাফার ছিলেন টেইলর শিলস। ভিডিওটিতে দেখা যায় ট্রাম্পের শিরশ্ছেদ করা মাথা হাতে নিয়ে দাঁড়িয়ে ক্যাথি। প্রেসিডেন্টকে হেয় করে ভিডিও প্রকাশ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তার এই কর্মকাণ্ডকে নিন্দা জানিয়েছেন অনেকেই। যোগাযোগ মাধ্যম থেকে ট্রাম্পকে ব্যঙ্গ করার এই ভিডিও সরিয়ে ফেলার কথা জানিয়েছে গ্রিফিন। এদিকে দেশের প্রেসিডেন্ট কোনো মজার বিষয় হতে পারে না বলে মন্তব্য করেছেন হিলারি ক্লিন্টনের মেয়ে চেলসিয়া ক্লিন্টন। ব্রিটিশ সাধারণ নির্বাচনকে সামনে রেখে সরাসরি টেলিভিশন বিতর্কে অংশ না নিয়ে আলাদাভাবে প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশ নিয়েছেন কনজারভেটিভ দলের প্রার্থী থেরেসা মে এবং বিরোধী দল লেবার পার্টি নেতা জেরেমি করবিন। প্রশ্নোত্তর অনুষ্ঠানে কনজারভেটিভ সরকারের ব্যর্থতা, ব্রেক্সিট ইস্যু, মধ্যবর্তী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বারবার মত বদলানোর বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন প্রধানমন্ত্রী থেরেসা মে। অন্যদিকে যুদ্ধবিরোধী অবস্থান, কট্টর বামপন্থী নীতির কারণে কঠিন প্রশ্নের মুখোমুখি হলেও সমাজ বদলে দেওয়ার বিকল্প প্রস্তাব উত্থাপনের মাধ্যমে প্রশ্নোত্তর অনুষ্ঠানে বেশ ভালো অবস্থানে ছিলেন করবিন। সোমবার রাতে স্কাই নিউজ ও চ্যানেল 4 এর যৌথ আয়োজনে দর্শকদের প্রশ্নোত্তর পর্বের পর আলাদাভাবে সাংবাদিক জেরেমি প্যাক্সম্যানকে সাক্ষাৎকার দেন নির্বাচনের প্রধান 2 প্রার্থী। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম নির্যাতনের ঘটনা তদন্তে 3 সদস্যের একটি তদন্ত কমিটি ঘোষণা করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। মঙ্গলবার এক বিবৃতিতে তদন্তকারী 3 সদস্যের নাম দেওয়া হয়। 3 জনের মধ্যে একজন ভারতীয়, আরেকজন শ্রীলঙ্কান এবং তৃতীয় জন অস্ট্রেলীয় মানবাধিকার কর্মী ও আইনজীবী। এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করতে তারা শিগগিরই জেনেভায় মিলিত হবেন। তবে তদন্ত দলটিকে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে প্রবেশের অনুমতি দেবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগামী সেপ্টেম্বরের মধ্যে মৌখিকভাবে একটি তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে রোহিঙ্গা নির্মূলে নির্মম নির্যাতন চালায় দেশটির সেনাবাহিনী। বহু মানুষকে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসে ৭৫,০০০ রোহিঙ্গা। দর্শক জানাবো দেশের একটি খবর। ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ভেঙে যায়। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির খবর জানাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ মৌরসী। ঘূর্ণিঝড় মোরার আঘাতে কিন্তু কক্সবাজার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে দেখা দিয়েছে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প। আপনি জানেন যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীরা যেসব ক্যাম্পে আছে তার মধ্যে একটা হলো অন্যতম হলো বালুখালী ক্যাম্প। এটা একটা আনরেজিস্টার্ড ক্যাম্প, যেটা মানে সরকার রেজিস্টার্ড না। এখানে প্রায় 300 এরকম বস্তিঘর রয়েছে। গতকালকে ঘূর্ণিঝড়ের পর কিন্তু এখান থেকে আমরা দেখেছি যে প্রায় 3000 ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ এর মাঝে আজ সকাল থেকে তারা প্রায় 300-র বেশি ঘর তারা নিজেরা
তারা প্লাস্টিক দিয়ে কোন রকম থাকার ব্যবস্থা করেছে, কিন্তু বাকি আরো 2700 ঘর রয়েছে যেসব ঘরে চরম মানবেতর জীবনযাপন করছে এসব রোহিঙ্গা শরণার্থীরা। গতকাল যে ঘূর্ণিঝড় যে মোরার আঘাত হানে, সেই আঘাতে কিন্তু আপনি জানেন যে সেন্ট মার্টিন হয়ে টেকনাফ এবং কক্সবাজার উপকূলে আঘাত হেনেছিল। সে আঘাতের বেশি একটা ধাক্কা লেগে কিন্তু এই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাহাড়ের উপর হওয়ায় কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত পরিমাণটা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম যেগুলো খুব এমনিতে রোহিঙ্গা শরণার্থীরা খুব জীবনযাপন করতে কষ্ট হয়, তার মাঝে প্লাস্টিক বা বাঁশের ছাপড়া দিয়ে তারা ঘরে থাকে। এর মাঝে ঘূর্ণিঝড়ের মোড়ার আঘাতে কিন্তু এখানে অধিকাংশ ছাপড়ায় উড়ে গেছে। সকাল থেকে কিছু কিছু ছাপড়া তারা তুলেছে, বিশেষ করে প্লাস্টিক দিয়ে তারা বেঁধে রেখেছে কোন রকম থাকার জন্য। বা যেহেতু আপনারা জানেন যে একটা ঘূর্ণিঝড় অতিক্রম করে যাওয়ার পর প্রায়শ বৃষ্টি করছে, আমরা দেখছি গতকাল এবং আজকেও বৃষ্টি কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি হয়। সে বৃষ্টি থেকে রক্ষার জন্য এই রোহিঙ্গা শরণার্থীরা তাদের প্লাস্টিকের ছাপড়াগুলিতে অস্থায়ীভাবে কিছু ছাপড়া দিয়েছে এবং বাকিগুলি দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এই ক্ষেত্রে তারা বলছে তারা যে গত 2 দিন ধরে কিন্তু একটু অনেকটা মানবিক মানে অমানবিকভাবে তাদের থাকতে হচ্ছে, কারণ হচ্ছে যাদের একটা অবস্থাপন্ন ঘর রয়েছে সেই ঘরগুলি থেকে তারা অবস্থান ছিল এবং তারা সেখানে খাওয়া দাওয়া করেছে। তবে আজকে যেহেতু একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, সেখানে তাদের চেষ্টা রয়েছে যে কতটা ভাবে অস্থায়ীভাবে ঘরগুলি তৈরি করে একটু থাকা যায় সেরকমের ব্যবস্থা চলছে। আপনি দেখতে পাচ্ছেন কিছু ছাপড়া যেগুলো উড়ে যাওয়ার পর যারা বাসিন্দা রয়েছেন তারা সেই ছাপড়াগুলো বাঁশ এবং প্লাস্টিক দিয়ে তারা সেগুলো মেরামত করছে এবং মেরামত করার পরে অন্যান্য যারা বাসিন্দা রয়েছে তারাও কিন্তু সহযোগিতা করছে। অর্থাৎ বলা যায় যে এখন পর্যন্ত যে ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে কক্সবাজার উপকূল লন্ডভন্ড হয়েছে, তার মধ্যে বিশাল একটা অংশ ক্ষতিগ্রস্ত হলো এই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প বালুকালী ক্যাম্পের। এবং বালুকালী ক্যাম্পে যারা আছেন, অর্থাৎ যেহেতু এটি আনরেজিস্টার্ড ক্যাম্প, সেখানে সরকারি তেমন থাকবেন, তারপরও জেলা প্রশাসক জানিয়েছেন যে যতটুকু চেষ্টা করা যাবে যারা দুর্গত এলাকা আছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মানবিক সহায়তা দেওয়ার জন্য। তো মৌসুমে এখন পর্যন্ত আমার কাছে এ ছিল কক্সবাজার বালুকালী রোহিঙ্গা ক্যাম্পের ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সর্বশেষ। দর্শক, ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে ক্ষয়ক্ষতির খবর জানাতে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। জানাবো আন্তর্জাতিক সময়ের অন্যান্য খবরাখবর। ইয়েমেনের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়ায় দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে একথা জানান সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক স্টিফেন ওব্রায়েন। তিনি বলেন, ইয়েমেনের প্রায় 70 লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে অবস্থান করায় দেশটি চরম মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে দেশটিতে বিপুল পরিমাণ মানবিক সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি। এছাড়াও দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে উল্লেখ করে আগামী 6 মাসে আরও অন্তত 1500 মানুষ এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন জাতিসংঘের এ কর্মকর্তা। স্টিফেন ওব্রায়েন আরও বলেন, প্রতিনিয়তই ইয়েমেনের পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। দেশটিতে প্রস্তাবিত 200 কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তার মাত্র 24% অর্জিত হয়েছে বলেও নিরাপত্তা পরিষদের অধিবেশনে জানান স্টিফেন ওব্রায়েন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার তৃতীয় রমজান পার করছে আরব বিশ্বের দরিদ্র দেশ ইয়েমেনের সাধারণ মানুষ। শুকনো রুটি কিংবা সামান্য কিছু খেয়ে রোজা রাখছেন নিম্ন আয়ের মানুষেরা। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বন্ধ থাকায় মধ্যবিত্ত পরিবারগুলোতেও আর্থিক সংকট চলছে। দেশটির প্রধান বন্দর দিয়ে পণ্য সরবরাহ বন্ধ থাকায় বাজারে নিত্য পণ্যেরও সংকট রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রমজানে বিশেষ খাবারের সুযোগ পেলেও যুদ্ধপীড়িত ইয়েমেনের চিত্রটা ভিন্ন। চরম খাদ্য সংকটের মধ্যেই রোজা পালন করছে দেশটির সাধারণ মানুষ। রাজধানী সানার উত্তরাঞ্চলে আমরান আশ্রয় শিবিরের চিত্র এটি। যুদ্ধের কারণে উদ্বাস্তু হওয়া এখানকার বাসিন্দারা রমজানে বিশেষ খাবারের বদলে শুকনো রুটি কিংবা 2-1টি খেজুর খেয়েই রোজা রাখছেন। এক টুকরো মাংস কিংবা সামান্য আলুও জোটে না আমাদের। প্রতিবেশী কারো যদি একটু বেশি কেনার সামর্থ্য থাকে সেখান থেকে কখনো বা একটু আমাদের দেয়। ইয়েমেনে গত 7 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না সরকারি চাকুরিজীবীরা। তাই মধ্যবিত্ত হিসেবে বিবেচিত অধিকাংশ পরিবারেও চলছে অর্থনৈতিক সংকট। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছি। গত 7 মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চরম সংকট চলছে, কখনো পাওয়া গেলেও দাম অনেক বেশি। চলমান যুদ্ধের পাশাপাশি আমদানির জন্য পশ্চিমাঞ্চলীয় হোদাইদার প্রধান বন্দরটি অবরুদ্ধ থাকায় রোজার শুরু থেকেই বাজারে নিত্য পণ্যের সংকট চলছে। বিকল্প উপায়ে কিছু পণ্যের সরবরাহ থাকলেও আর্থিক দুরবস্থার কারণে বাজারে ক্রেতা কম। গত কয়েক বছরের তুলনায় এবার আমাদের বিক্রি নেই বললেই চলে। প্রতিটি বছরই আগের বছরের চেয়ে খারাপ যাচ্ছে। প্রচন্ড তাপদাহের মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ও পানি না থাকায় মানুষের দুর্ভোগ আরো বাড়ছে। ইয়েমেনের এমন পরিস্থিতিকে পৃথিবীর সবচেয়ে কঠিন মানবিক বিপর্যয় বলে এরই মধ্যে উল্লেখ করেছে জাতিসংঘ।
সাহায্য সংস্থাগুলোর তথ্য মতে 2.5 কোটির বেশি জনসংখ্যার দেশটিতে বর্তমানে প্রায় 1,70,00,000 মানুষ খাদ্য সংকটে রয়েছে। অপুষ্টির শিকার প্রায় 20 লাখ শিশু। প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হয়ে ইয়েমেনে প্রতি 10 মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। এরই মধ্যে 29,000 মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংকটপূর্ণ পরিস্থিতির উন্নয়নে জরুরি ভিত্তিতে $210 কোটি সাহায্যের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরান সমর্থিত শিয়া হাউথি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে 2015 সালের মার্চ থেকে চলমান যুদ্ধ আরব বিশ্বের দরিদ্র এই দেশটির অবকাঠামো প্রায় ধ্বংস করেছে। ইরান ও সৌদি আরবের ছায়া যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া ইয়েমেনে শিয়া সুন্নি ক্ষমতার দ্বন্দ্বে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 10,000-এরও বেশি মানুষ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। তাইপেতে হয়ে গেল ঐতিহ্যবাহী ড্রাগন বোট রেস প্রতিযোগিতা, উপভোগে দর্শনার্থীদের ভিড়। ভারতে জবাইয়ের জন্য গরু বিক্রয় নিষিদ্ধ করে দেওয়ার সরকারি আদেশ বাতিল করে দিয়েছেন তামিলনাড়ুর একটি আদালত। আইনটি বাতিলের আবেদন করে এক আইনজীবীর দাখিল করা রিটের প্রেক্ষিতে মঙ্গলবার চেন্নাইয়ের হাইকোর্ট সরকারি এ আদেশ বাতিল করেন। এ বিষয়ে চূড়ান্ত রায় দেওয়ার আগে আগামী 4 সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি তুলতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। জবাইয়ের জন্য গরু বিক্রয় নিষিদ্ধ করে 26শে মে একটি নির্দেশনা জারি করে ভারতের পরিবেশ ও বন বিষয়ক মন্ত্রণালয়। এতে সারা ভারতে মাংস ব্যবসায়ীদের কাছে গরু বিক্রয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সরকারি এর সিদ্ধান্তের পর থেকেই এর প্রতিবাদে তামিলনাড়ু, কেরালা, হরিয়ানা, নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গে বিক্ষোভ চলছে। ভারত বিশ্বে শীর্ষ মাংস রপ্তানিকারক দেশগুলোর অন্যতম। কলেজ ক্যাম্পাসে গোমাংস উৎসবের আয়োজন করায় নির্যাতিত হতে হলো ভারতের মাদ্রাজ আইআইটির এক ছাত্রকে। মঙ্গলবার গোমাংস উৎসবকে ঘিরে উত্তাল হয়ে ওঠে আইআইটির ক্যাম্পাস। গোহত্যা বন্ধে কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা জারির পর এর প্রতিবাদে বহু জায়গায় শুরু হয় গোমাংস উৎসব। পুলিশ জানায় তামিলনাড়ুর মাদ্রাজ আইআইটির ক্যাম্পাসের শিক্ষার্থীরাও এই উৎসবের আয়োজন করলে 7-8 জন ব্যক্তি তাদেরকে মারধর শুরু করে। এ সময় সুরজ নামের এক শিক্ষার্থীকে টেনে হিঁচড়ে ব্যাপক মারধর করা হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভারতের বাবরি মসজিদ ধ্বংসের উস্কানিদাতা ও ষড়যন্ত্রকারী হিসেবে বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোগী ও উমা ভারতী সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার লখনৌর আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। এ সময় আদালতে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন বিজেপির নেতারা। একই সঙ্গে বাবরি মসজিদ ধ্বংসের পেছনে তাদের কোনো হাত নেই এবং ওই ধ্বংসযজ্ঞ বন্ধের চেষ্টা চালিয়েছেন বলেও আদালতে তুলে ধরেন তারা। আদালত তাদের এই আবেদন বাতিল করে দেন। আদালত দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে 2 বছরের মধ্যে মামলার শুনানি শেষ করারও নির্দেশ দেন। অভিযুক্তদের অনুপস্থিতিতেও শুনানি চলবে বলে জানান আদালত। গত 25 বছরে দ্বিতীয়বারের মতো মঙ্গলবার এই মামলায় আদালতে হাজির হন লালকৃষ্ণ আদবানি। ব্রিটেনের ম্যানচেস্টারে হামলাকারী সালমান আবিদি বোমা তৈরির অধিকাংশ সরঞ্জাম নিজেই কিনেছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। হামলার আগে আবিদি নিজেই একাধিক ছদ্মবেশে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় বলে জানান পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিটের প্রধান রুশ জ্যাকসন। তবে তার সঙ্গে বড় কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততার আশঙ্কা এখনও উড়িয়ে দিচ্ছে না ব্রিটিশ কর্তৃপক্ষ। পুলিশ গত কয়েকদিন ধরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ম্যানচেস্টার হামলা তদন্তের কথা জানালেও এর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি। গত সপ্তাহের ওই হামলার পর থেকে এখন পর্যন্ত 16 জন আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে 5 জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি 11 জন পুলিশি হেফাজতে রয়েছে। এদিকে ওই হামলার ঘটনায় নিহতদের স্মরণে ম্যানচেস্টারে শ্রদ্ধা জ্ঞাপন অব্যাহত রেখেছেন ব্রিটিশরা। ভেনেজুয়েলায় সরকার বিরোধী চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটির রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। তারা রাস্তা অবরোধ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা পাল্টা আক্রমণ চালালে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। দেশটির চলমান অর্থনৈতিক মন্দা, অপর্যাপ্ত খাবার ও চিকিৎসা সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাদুরো বিরোধী চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 59 জনে দাঁড়িয়েছে।
সাংবাদিক হত্যার প্রতিবাদে উত্তাল মেক্সিকোর রাজপথ। দেশটিতে সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং দ্রুত বিচার চেয়ে বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রতীকী স্বাধীনতা ভাস্কর্যের সামনে নিহত সাংবাদিকদের ছবি, তাদের বহুল ব্যবহৃত উক্তি নিয়ে প্রতিবাদ করেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশটিতে এবছরে 5 সাংবাদিক নিহত হয়েছেন, কিন্তু হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা যায়নি। ফলে সাংবাদিকদের জীবন ঝুঁকিতে পড়েছে বলে জানান তারা। সন্ত্রাসীদের অবিলম্বে আটক করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা। জলবায়ু পরিবর্তন রোধে যে কোনো মূল্যে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। গুতেরেস বলেন, বর্তমান পরিস্থিতিতে কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও অন্যান্য দেশের উচিত চুক্তির প্রতি সমর্থনে ঐক্যবদ্ধ থাকা। একই সঙ্গে বিশ্ব জলবায়ু মারাত্মক হুমকির শিকার উল্লেখ করে যে কোনো মূল্যে জলবায়ু চুক্তির বাস্তবায়নের উপরও গুরুত্ব আরোপ করেন জাতিসংঘ মহাসচিব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু চুক্তির বিষয়ে এখনো নিজের অবস্থান পরিষ্কার না করলেও শিগগিরই তিনি এর প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন গুতেরেস। সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের 5 মাস পর প্রথমবারের মতো জাতিসংঘ সদর দপ্তরে বিবৃতি দিলেন আন্তোনিও গুতেরেস। শ্রীলঙ্কায় অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 183 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। গৃহহীন হয়ে পড়েছে প্রায় 75,000 মানুষ। আশ্রয়হীনরা নিকটবর্তী মন্দির ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। উদ্ধারকারীরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। বন্যা দুর্গতদের জন্য বিশেষ স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য বিশুদ্ধ পানি ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তবে বেশ কয়েকটি এলাকায় তা পৌঁছায়নি বলে অভিযোগ বাসিন্দাদের। রাশিয়ার আকস্মিক ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত 2 শতাধিক মানুষ। সোমবার মস্কোতে আঘাত হানা ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে গৃহহীন হয়ে পড়েছে অনেক মানুষ। গাছপালা ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়, অচল হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বিমানের ফ্লাইট। সতর্কতা জারির পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে 1998 সালে আকস্মিক আঘাত হানা ঝড়ে 10 জনের মৃত্যু হয়। ভূমধ্য সাগরের লিবিয়া উপকূলে শরণার্থী বাহিনী নৌকাডুবির ঘটনায় 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে এক শিশু রয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান না মেলায় 30 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। লিবিয়া উপকূল থেকে অবৈধ উপায়ে ভূমধ্য সাগর রুটে ইউরোপ যাবার সময় অভিবাসী বাহী নৌকা দুটি ডুবে যায়। ত্রুটিপূর্ণ নৌকা, সেই সঙ্গে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে লিবীয় উপকূলে নৌকাডুবি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে ভূমধ্য সাগরে নৌ দুর্ঘটনায় প্রায় 11,000 শরণার্থীর মৃত্যু হয় বলে জানায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা। পবিত্র রমজান মাসে ফ্রান্সে বাংলাদেশি নিত্যপণ্যের দোকানগুলোতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে ব্যবসায়ীরা। ক্রেতা সাধারণের সরব উপস্থিতিতে জমে উঠেছে সেখানকার ইফতার সামগ্রীর দোকানগুলো। এদিকে ইউরোর দাম বেড়ে যাওয়ায় অন্যবারের তুলনায় এবার দেশে বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফ্রান্সে অন্যবারের তুলনায় এবারের রমজান মাসে গরমের তীব্রতা কিছুটা বেশি, আর রোজা পালনের সময় দীর্ঘ হলেও তেমন অসুবিধা বোধ করছেন না বলে জানান প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। ফ্রান্সে এবার রমজানে অনেক গরম পড়েছে আর সময় অনেক দীর্ঘ। আল্লাহর রহমতে আমাদের কষ্ট হচ্ছে না রোজা রাখতে। পবিত্র এ মাসে ক্রেতা সাধারণের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বাংলাদেশি গ্রোসারি শপগুলো। বিশেষ করে রমজানের খাদ্যপণ্যগুলোতে ছাড়ের পরিমাণ বেশি বলে জানালেন বিক্রেতারা। এছাড়াও জমে উঠেছে বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানগুলো। এবারে রমজানে আমরা অনেক কিছুর উপরে ছাড় দিয়েছি, যেমন কালো চানা, ডাল, বাংলাদেশি শাক সবজি এবং চাল সহকারে অন্যান্য সবকিছুর উপরে। প্রতিদিন আমাদের এখানে বাংলাদেশি ভাইয়েরা প্রচুর ইফতারি কেনার জন্য আসেন এবং ভালো বিক্রি হচ্ছে। আমাদের এখানে প্রচুর আইটেম আছে।
এদিকে রোজার শুরু থেকেই ইউরোর দাম বেড়ে যাওয়ায় অন্যবারের তুলনায় এবার প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি টাকা পাঠাচ্ছেন বলে জানালেন অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানের এই কর্ণধার। এই বছর রমজান, গত বছর রমজানের চেয়ে এবছর রমজানে বাংলাদেশিদের টাকা পাঠানোর অবস্থান ভালো, কারণ গত বছরের রেটের চেয়ে এবছরের রেট অনেক বেশি। আমরা আশা করছি গত বছরের চেয়ে অনেক বেশি রেমিটেন্স বাংলাদেশে পৌঁছবে। রোজা পালনের মাধ্যমে রোজাদাররা আত্মশুদ্ধি অর্জন করে নিজেদের সংশোধন করবেন, এমনটাই প্রত্যাশা সবার। সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স। তাইপেতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ড্রাগন বোট রেস প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও দেশটির স্থানীয় লুনার পঞ্জিকা অনুসরণ করে পঞ্চম মাসের পঞ্চম দিন এই আয়োজন করে কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এই প্রতিযোগিতার সঙ্গে জড়িয়ে আছে দেশটির ইতিহাস ও ঐতিহ্য। দর্শক, চলুন জেনে আসি তাইপের ড্রাগন বোট রেসের গল্প। শোককে শক্তিতে রূপান্তরিত করার অনেক দৃষ্টান্ত আছে ইতিহাসের পাতায়। তবে এই শক্তি যখন যুগের পর যুগ খেলার মাধ্যমে ধরে রাখার প্রয়াস দেখায় কোনো জাতি বা গোষ্ঠী, তখন তা হয়ে ওঠে অনন্য। তাইপের ড্রাগন বোট রেস ধরে রেখেছে এমনই এক ঐতিহ্য, যার সঙ্গে জড়িত দেশটির সংগ্রামী এক ইতিহাস। চীনের পৌরাণিক গল্প থেকে জানা যায়, আজ থেকে প্রায় 2000 বছর আগে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারান দেশটির কিংবদন্তি নেতা কিউ ইওয়ান। তার স্মৃতি রক্ষার্থেই অদ্যাবধি পালন হয়ে আসছে ড্রাগন রেস। তাইপের স্থানীয় পঞ্জিকা লুনার সঙ্গে মিল রেখে পালন করা হয় এই রেস, যেখানে প্রতি বছরের পঞ্চম মাসের পঞ্চম দিন তাইপের কেলুং নদীতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা, যা উপভোগে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থী। প্রত্যেক বছরই আমরা এখানে আসি। এই প্রতিযোগিতাটি আমাদের কাছে বিশেষ গুরুত্বের। এখানে অংশগ্রহণকারীদের আমরা অনুপ্রেরণা যোগাই। ড্রাগন রেসের সঙ্গে জড়িয়ে আছে তাইপের ধর্মীয় বিশ্বাস। তারা মনে করেন এখনো প্রিয় নেতা কিউ ইওয়ানের মরদেহ ভেসে বেড়ায় এই নদীতে, তাই মাছ বা জলজ প্রাণী যাতে তার কোনো ক্ষতি করতে না পারে, প্রতিযোগিতার সঙ্গে চলে সেই আয়োজনও। এটা আমাদের একটি দলগত খেলা। একতাবদ্ধ থেকে কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, এই শিক্ষাও আমরা এখান থেকে নিতে পারি। একই সঙ্গে এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দিনটি পালন করে থাকে তাইওয়ানবাসী। এজন্য রেসের প্রায় 500 মিটার সীমানা জুড়ে তাদের উপলক্ষেরও কোনো কমতি থাকে না। এস এম ইকবাল, সময় সংবাদ। বিনোদনের অন্যতম মাধ্যম খেলা। বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ধরনের খেলা ও প্রতিযোগিতার আয়োজন করে মানুষকে বিনোদন দেয়া হচ্ছে প্রাচীন যুগ থেকেই। এবার ফিলিপিন্সে হয়ে গেল কুকুরদের দৌড় প্রতিযোগিতা। ব্যতিক্রমী কুকুর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় থাইল্যান্ডেও। আলাদা দুটি প্রতিযোগিতায় জয়ী কুকুর ও তার মালিকের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। কাউন্টডাউন শেষ হওয়া মাত্রই প্রিয় পোষা কুকুরকে নিয়ে দৌড়াতে শুরু করেন মালিকরা। লক্ষ্য 1.7 কিলোমিটার পথ পাড়ি দেয়া। থাইল্যান্ডের ব্যাংকক পার্কে আয়োজিত কুকুরদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতার দৃশ্য এটি। এতে অংশ নেয় বিভিন্ন জাতের ও নানা আকারের কয়েকশো কুকুর। এই ভিন্নধর্মী প্রতিযোগিতার উদ্দেশ্য নিছক দৌড়ে প্রতিযোগিতায় জয়ী হয়ে পুরস্কার অর্জন নয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি কুকুর ও তাদের মালিকের নাম নিবন্ধনের জন্য গুনতে হয় $30 এই আয়োজন থেকে উঠে আসা পুরো অর্থই ব্যয় করা হবে একটি হাসপাতাল ভবন নির্মাণে। আমরা শুধুমাত্র মজা করার জন্য এই প্রতিযোগিতায় অংশ নেইনি। একটি দাতব্য কাজে খরচ করার জন্য অর্থ সংগ্রহই আমাদের মূল উদ্দেশ্য। মানুষ ও প্রাণী উভয়ের অংশগ্রহণের মধ্য দিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়ার ব্যাপারটি সত্যিই দারুণ। এমন একটি ইভেন্টের আয়োজন করায় আমি ভীষণ খুশি। আশা করছি ভবিষ্যতে এমন আয়োজন আরো করা হবে। এই আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি দাতব্য কাজে মানুষ ও তাদের পোষা কুকুর একসাথে অংশ নিচ্ছে। আমরা সবসময় দেখে আসছি মানুষ অন্য প্রাণী সংরক্ষণ ও তাদের সহায়তায় অর্থ দিয়ে থাকেন, কিন্তু এখানকার চিত্র ভিন্ন। কুকুরদের অংশগ্রহণে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয় ফিলিপিন্সেও। সাঁতার, সরু টানেলের ভেতর দিয়ে যাওয়া সহ বেশ কয়েকটি ইভেন্টে ভাগ করা প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 150 কুকুর। আলাদাভাবে সবগুলো ইভেন্টেই সবচেয়ে কম সময়ে লক্ষ্যে পৌঁছানো কুকুরকে জয়ী ঘোষণা করা হয়, দেয়া হয় মেডেল। শিরিন আক্তার, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কাবুলের কূটনৈতিক এলাকায় শক্তিশালী আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৮০, আহত ৩৫০। দায় স্বীকার করেনি কেউ। এবার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা যুক্তরাষ্ট্রের। উত্তর কোরীয় হুমকি মোকাবিলায় সক্ষমতা জানান দিতে এই পদক্ষেপ, জানালো পেন্টাগন। এবং সিরিয়ার রাক্কায় কুর্দি যোদ্ধাদের মার্কিন অস্ত্র সরবরাহ শুরু। ভূমধ্য সাগর থেকে পালমিরায় আইএস অবস্থানে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।